সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্তবাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, দ্রুতই একনেকে উপস্থাপন করা হবে প্রকল্পটি। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, আনন্দদায়ক শিক্ষাদান নিশ্চিতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি ও নদী রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবিলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। জানান, দ্রুতই একনেকে উপস্থাপন হবে প্রকল্পটি। পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিদায় সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কীভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এ সময় শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইজ এ সেকেন্ড ডিফেন্স লাইন। এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষাদান আনন্দদায়ক করতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে। অর্থাৎ এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ অন্যরা বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি অবহিত করেন সরকার প্রধানকে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও বিস্তৃত ও সমন্বিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শুধু ভাতা নয়, এবার পরিবার ভিত্তিক সহায়তা, কৃষি প্রণোদনা, খাদ্য নিরাপত্তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানীকে একসঙ্গে এনে গড়ে তোলা হচ্ছে নতুন কল্যাণ কাঠামো। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় ধরা হয়েছে 35,708 কোটি টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 3,63,00,000-এ। চলতি অর্থ বছরের তুলনায় উপকারভোগী ও বরাদ্দ দুই ক্ষেত্রেই আসছে বড় সম্প্রসারণ। বাজেটের সবচেয়ে আলোচিত উদ্যোগ ফ্যামিলি কার্ড। আগামী অর্থ বছরে এই কর্মসূচির আওতায় আনা হবে 41 লক্ষ পরিবারকে। প্রতিটি পরিবার মাসে পাবে 2,500 টাকা করে নগদ সহায়তা। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডধারীরা অন্য কোনো সামাজিক ভাতা পাবেন না। সরকারের দাবি, এতে একই ব্যক্তি একাধিক সুবিধা নেওয়ার সুযোগ কমবে। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে 42,50,000 কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। কার্ডধারীরা বছরে পাবেন 2,500 টাকা করে সহায়তা। এছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে চাল পাবেন 60 লাখ পরিবার। সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে
এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে। বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাতেও আসছে বড় পরিবর্তন। বয়স্ক বিধবা ভাতা 650 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 700 টাকা, আর 90 বছরের বেশি বয়সীরা পাবেন মাসে 1000 টাকা। ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানী কর্মসূচিও বড় পরিসরে সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে ক্যান্সার, কিডনি ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা বাড়িয়ে 1 লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এত বড় সামাজিক নিরাপত্তা কাঠামো বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হবে রাজস্ব আহরণ ও সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করা। তবে সরকার বলছে, এই বাজেট হবে কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী এই বিশাল ব্যয় টেকসই রাখতে হলে রাজস্ব আদায় এবং নিশ্চিত করতে হবে স্বচ্ছতা। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আয়োজিত এক সভায় একথা জানান তিনি। মন্ত্রী বলেন, বড় প্রকল্পের বদলে সামাজিক কর্মসূচিকে গুরুত্ব দিবে সরকার। ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে আগারগাঁওয়ের PKSF ভবন অডিটোরিয়ামে আয়োজিত স্টেপিং ফরওয়ার্ড দ্য ইনগরেশন অব রেইস সেমিনার শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। একই সাথে আগামী বাজেটে প্রাইমারি হেলথ কেয়ার, শিক্ষা ও সামাজিক প্রোগ্রামে বেশি বরাদ্দ থাকবে বলেও জানান মন্ত্রী। প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা প্রাইমারি লেভেলে ইউনিভার্সাল করতে যাচ্ছি, এবং আমাদের আপনারা দেখবেন আগামীতে বাজেটেও সেটা রিফ্লেকশন হবে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। PKSF চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব নাসিমা মোবারক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ভুটান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর গেইল এইচ মার্টিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীর গতির কার্যক্রম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশি বিনিয়োগকারীরা এমন কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রাজধানীর বনানীর একটি হোটেলে দ্য কম্পাস ডায়লগ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়, এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা এবং এনভায়রনমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। আসন্ন বাজেটে প্রাথমিক শিক্ষার বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে এ বাজেটের 3% বাস্তবায়ন চেয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সকালে আগারগাঁওয়ে শিক্ষা খাত নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে এসব কথা বলেন তারা। শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকারের ইতিবাচক উদ্যোগেরও দাবি ছিল তাদের মুখে। বিতর্কিত শিক্ষা কারিকুলাম, শিক্ষা খাতে দলীয় প্রভাব, নিয়োগের অনিয়ম সহ নানা কারণেই দেশের শিক্ষা ব্যবস্থা ছিল খাদের কিনারায়। করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই খাতটি পুরোটাই বিপর্যস্ত হয়ে পড়ে। শিক্ষার উন্নয়নে সুখবর দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারও। আমির মোস্তাক আহমেদ, নির্বাহী পরিচালক, ইউথ পলিসি। সংকট উত্তরণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে গুরুত্ব পায় শিক্ষা খাত। এর প্রেক্ষিতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজন করে সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত, বাজেট ও বাস্তবতা শীর্ষক জাতীয় সংলাপ। এতে অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ শিক্ষা খাতের অংশীজনেরা। শিক্ষার বাজেটের ভিতরে যেন অন্যান্য এ সময় শিক্ষা খাতের নানা অসংগতি তুলে ধরেন বক্তারা। এতে উঠে আসে শিক্ষা খাতের দলীয় প্রভাব, দুর্নীতি, অনিয়ম সহ নানা ইস্যু। মানসম্মত শিক্ষা আমরা দিতে পারছি না,
সুতরাং সেখানে একটা স্থবিরতা চলে আসছে। মিডিয়াম টার্ম বাজেট আপনারা বলেন, মিডিয়াম টার্ম বাজেট আমরা করি, 3 বছরের জন্য বাজেট করি, কিন্তু এটা বড় যে সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে আমরা সবসময় বিচ্যুত ছিলাম। বক্তারা বলেন, দেশে বৈষম্য দূর করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে অর্থায়নের পরিষ্কার ধারণা থাকা দরকার। সরকারের আর্থিক সক্ষমতার দুর্বলতা কাটাতে বেসরকারি খাতকে কাজে লাগানোর পরামর্শ দেন তারা। মানুষ কবে প্রতিষ্ঠানের কাছে যাবে তার চেয়ে মানুষের কাছে প্রতিষ্ঠানে যাওয়া উচিত। স্কুলে পরীক্ষা উঠিয়ে দেওয়ার বিষয়টা এইখানে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত ছিল যে আমরা কিন্তু শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু রাখতে চাই। আর দলীয় বিবেচনায় নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে এনসিপি ও জামাত ইসলামী। এই বছরের বাস্তবতায় যদি 3% যদি করা যায়, তাহলে আমি মনে করি পর্যায়ক্রমে 2030-এর মধ্যে এটা 5 অথবা 6 যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে 4 পর্যন্ত, সেই জায়গাটা আমাদের পৌঁছার একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো। শিক্ষার পলিসি বা শিক্ষার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা 2 ভাগে ভাগ করা যায় যদি আমরা কাজ করতে চাই পলিসি নিয়ে। একটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আগে ডিসকাশন করা, দেন হচ্ছে এটাকে দেন শিক্ষার পলিসি নিয়ে ডিসকাশন করা। মানে একটা হচ্ছে যে দুর্নীতি এবং ডিসকাশন। শিক্ষাগত যোগ্যতার বেঞ্চমার্ক থাকতে হবে, এটাকে একটা জায়গায় শিথিল করার সুপারিশ করা হয়েছে, এটা ক্যান্সেল করা উচিত। এ সময় দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ না দেওয়ার কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈষম্য দূর করতে ইবতদায়ী এবং কাওমি মাদ্রাসাকে প্রাইমারি বোর্ডের আওতায় আনার কথাও জানান তিনি। সরকারি চাকরি দলীয়করণ এগেন আমরা চাই না কখনো হোক, আমরা আসলে চাই না কখনো হোক। আমাদের প্রচেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে যেন না হয়। তবে আরেকটা জিনিস বলে, যে মাসুদ সাহেব বললেন সুযোগ পেলাম কোথায়, 3 মাস হয় না সরকার আসছে। শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের জন্য নীতিমালা তৈরির কথাও জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী। তবে 3 to 5 ইয়ার্স কি করব সেটা করার আগে আমার 6 মান্থসটা তো আগে আমার ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। সে পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত মুক্তবাজারে। নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে পাওয়ার অফ শি 2017 সাল থেকে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী 9 ও 10 মে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন। রাজধানীর গুলশানে বসেছে নারী উদ্যোক্তাদের মিলন মেলা। শি লিডস, শি শাইনস স্লোগানকে সামনে রেখে এলিট কনভেনশন হলে শুরু হয়েছে 2 দিনব্যাপী উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন 2026। পাওয়ার অফ শি এর এই আয়োজনে তুলে ধরা হয়েছে পরিবারে, সমাজে ও অর্থনীতিতে নারীর অনন্য অবদানের গল্প। পাওয়ার অফ শি মূলত 2020 সাল থেকে কিন্তু উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশনটা আসলে আয়োজন করে আসছে। করোনার কারণে মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল, তারপর আমরা আবার শুরু করেছি। হ্যাঁ, এবার আমরা একটু বিশাল পরিসরে করার চেষ্টা করেছি। এই সামিটের বিশেষ আকর্ষণ ছিল নারীর চোখে অর্থনীতি শীর্ষক প্যানেল আলোচনা। বিবি রাসেল, সেলিম জাহানের মতো গুণীজনদের উপস্থিতিতে উঠে আসে জাতীয় অর্থনীতিতে নারীর অদম্য ভূমিকার কথা। 38টি স্টলে প্রদর্শিত হচ্ছে দেশীয় পোশাক, হস্তশিল্প আর সৃজনশীল নানা পণ্য। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। পাওয়ার অফ শি নামটা ভাল লাগে, শি লিডস, শি শাইনস, এটাও খুব ভালো। আমরা মহিলাদের তাদের ন্যায্য ইয়েটা দেই না তো, না অ্যাপ্রিসিয়েশনটা। আর যেহেতু অনেক দিন দেখি না একসঙ্গে, আমি গ্রামে গিয়ে গিয়ে করি, কিন্তু একসঙ্গে এতগুলি মানুষ, আর তাছাড়া সবাইটা এত সুন্দর করে অর্গানাইজ করেছে, ভাল লাগছে। আমি কিন্তু দেখছি ভুলভালও ধরে দিচ্ছি, যেগুলি সুন্দর করছে, এক্সিলেন্ট কাজ। প্রতিটি স্টল ঘুরে দেখে নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন তিনি। বিভিন্ন দেশীয় উপকরণের তৈরি যে আমার ওয়্যারেবল আর্টগুলো আছে। আমার এই নতুন উদ্যোগের নাম হচ্ছে এসো। এসোটা হচ্ছে আমরা এক চ্যারিটি ফর্মে তৈরি করেছি। এটা আসলে ফ্যাশন ফর চ্যারিটি। এই বাংলাদেশে আমি প্রথম কোনো আর্কিটেক্ট যিনি কিনা ডিজাইন করে এই জিনিসগুলো আমরা বানাচ্ছি। পাওয়ার অফ শির এই ওমেন সামিট এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমাদের মেয়েদেরকে তার কাজের সাথে কাজ নিয়ে এগিয়ে যাওয়ার একটা সুন্দর প্ল্যাটফর্ম।
পাওয়ার অফ শির সামিট সবসময় খুব নারীবান্ধব। পাওয়ার অফ শির মতো একটা বড় প্ল্যাটফর্মে আমার নিখিলকে জায়গা করার সুযোগ করে দিয়েছে আপু। সবার সাথে একটু পরিচয় হতে পারছি। এখানে এসে বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে এখানে যারা আসছে তারা আসলে কেনার উদ্দেশ্যেই আসছে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, নতুন উদ্যোক্তাদের নেটওয়ার্কিং আর দেশীয় পণ্যের প্রসারে এই সামিট চলবে 10 মে পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন যেন এক টুকরো উৎসবের ছোঁয়া নিয়ে এসেছে রাজধানীর বুকে। সারা দেশে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তি বাড়লেও ব্যতিক্রম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতে মেটানো হচ্ছে চাহিদার বড় একটি অংশ। পরিবেশ বান্ধব প্রকল্পটি সারা দেশের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্ব উত্তরের জনপদটিতে সূর্যের আলোয় হয়ে উঠেছে বিদ্যুতের প্রধান ভরসা। সারা দেশে যখন লোডশেডিংয়ের বিড়ম্বনা, তখন এই উপজেলার মানুষ রয়েছে তুলনামূলক স্বস্তিতে সৌর বিদ্যুতের শক্তিতে। প্রায় ৩৮,০০০ সোলার মডিউল ও ৯৪টি ইনভার্টারের সমন্বয়ে পরিচালিত এই কেন্দ্রটি পূরণ করছে উপজেলার বিদ্যুতের বড় একটি অংশের চাহিদা। এই উৎপাদিত বিদ্যুৎটা আমাদের তেঁতুলিয়ার চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বাকিটা জমা পাঠায় দেয় আর কি। সৌর বিদ্যুতের মাধ্যমে একুয়াতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা সাপোর্ট পাই। তেঁতুলিয়ায় অনেকটা লোডশেডিং কম, কারণ এখানে সোলার প্ল্যানের ব্যবস্থা আছে। জানা যায় তেঁতুলিয়ায় প্রতিদিন প্রায় 10 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এর মধ্যে ৮০ থেকে ৯০% পর্যন্ত সরবরাহ আসে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকেই। এটি 8 মেগাওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র, যেটি তেঁতুলিয়া তথা পঞ্চগড়ের চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। দেশের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ যেন বজায় থাকে, সেজন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কার্বন নিঃসরণ কম হওয়ায় পরিবেশও থাকছে সুরক্ষিত, আর রক্ষণাবেক্ষণ ছাড়া তেমন কোনো অতিরিক্ত খরচ না থাকায় এটি হয়ে উঠেছে টেকসই এক সমাধান। প্লান্ট ম্যানেজার বলেন, দেশের প্রতিটি উপজেলায় এমন উদ্যোগ গড়ে উঠলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসতে পারে। সরকার যদি এই সোলারকে আরও সহজলভ্য করেন এবং প্রয়োজনীয় ভর্তুকি দেন, তাহলে আমাদের দেশের যেমন তেলের সংকট দূর হবে, তেমনি এখান থেকে আমরা কার্বন নিঃসরণ বন্ধ করতে পারি এবং কার্বন ক্রেডিট থেকেও আমরা বিশ্ব থেকে একটা রেভিনিউ ইনকাম করতে পারি। বিদ্যুতের চাহিদা পূরণে গোটা দেশে সৌর বিদ্যুৎ প্রকল্প ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুড়িগ্রামের রাজারহাটে গৃহহীনদের জন্য নির্মিত কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন রয়েছে পরিত্যক্ত অবস্থায়। অনেক ঘরে ঝুলছে তালা, আবার কিছু ঘর ব্যবহৃত হচ্ছে গবাদি পশুর খামার ও গুদাম হিসাবে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামের এই আশ্রয় প্রকল্পটি নির্মাণ করা হয় গৃহহীন ও ভূমিহীনদের জন্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অনেক ঘরে এখন খালি পড়ে আছে, কোথাও ঝুলছে তালা, আবার কোথাও রাখা হয়েছে গরু। নিচু জমিতে ঘর নির্মাণ হওয়ায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে বসবাসকারীদের দুর্ভোগ চরমে। অযত্ন অবহেলায় ঘরের দরজা জানালা চুরিরও ঘটনা ঘটছে। 200 ঘর আছে, 200 ঘরের মধ্যে 60-70 ঘর মগরদের অবস্থানে আছে আর কি, আর বাকি 130 ঘর নাই। বাড়িগুলো আর মানুষ নেই। তা সরকারের কাছে আকুল আবেদন করব যে এখানে আশপাশে অনেক দরিদ্রহীন লোক আছে, তাদেরকে ঘরগুলো দেওয়ার জন্য। ভূমিহীনদের অনেকেই জীবিকার খোঁজে ঢাকা চলে গেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, সংস্কার করলে আবার ঘরগুলো বসবাস উপযোগী করা সম্ভব। আমরা যাদেরকে এই ঘরগুলো দিয়েছি, তাদের কিছু কিছু লোক বাইরে থাকার কারণে ঘরের কিছু অংশ দেখা যায়, কিছু প্লাস্টার, কিছু মেঝে এটা নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তানজিমের সঙ্গে একাধিকবার সাক্ষাতের চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। সময়মতো সংস্কার ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই ঘরগুলো একসময় ব্যবহারের উপযোগী হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সমুদ্রে মাছ শিকারে টানা 58 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন উপকূলীয় জেলেরা। জ্বালানি তেল সংকটে সাগরে যেতে না পারার ধাক্কার পরপরই মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞায় জেলে পল্লীতে ভর করেছে হতাশা। সংসার চালাতে খাদ্য সহায়তার পাশাপাশি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তারা। দীর্ঘদিন ধরে ডিজেল সংকটে মাছ শিকার করতে পারেনি বরগুনার জেলেরা। এর মধ্যেই গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার।
প্রতিবারের মতো এবারও নিষেধাজ্ঞার কারণে জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ ডিজেল সংকটে সাগরে যেতে না পারায় বেশ কিছুদিন বেকার থাকতে হয়েছে। এরপরই নিষেধাজ্ঞার খড়গ। অবরোধ পালন করতেছে, যার ফলে নদীতে যাইতে পারতেছি না এবং আমাদের খুবই কষ্ট হইতেছে। ছেলে সন্তান লইয়া পড়াইতে পারতেছি না। এই অবরোধ চালুটা দিতে আমাদের এই অবরোধ আরম্ভ হবার আগে দিতে আমাদের বড় ধরনের একটা উপকার হইতে। উপকূলীয় জেলা বরগুনায় ২৭,২৫০ জন সমুদ্রগামী নিবন্ধিত জেলে রয়েছে। সরকার যথাসময়ে বরাদ্দের চাল দিলেও এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে বুঝে পায়নি অনেক জেলে। ফলে পরিবার নিয়ে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সাগরে যাইতে পারে না অবরোধের কারণে। এখন ওই দিন মজুরি কাজ করে কোন সংসারটা ছাড়া আমাকে চলে। ৭-৮ দিন হয়ে গেছে, এখন তো কোনো আমরা চাল টাল পাই নাই। এখন আমরা দিন কাল খুবই কষ্ট কাটাইতেছি, বর্তমানে কিস্তির অবস্থা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছ শিকার হুমকিতে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ডিজেলের সাথে ইনভলভ, যেহেতু আমাদের তেল লাগে বেশি, এই খরচটা অধিকাংশ খরচটাই তেল থেকে। এখন যদি এরকম দাম বৃদ্ধি হয় আমার মনে হয় যে এই ব্যবসা করাটাই অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। বরাদ্দ ৭৭ কেজি চালের পাশাপাশি জেলেদের আর্থিক সহায়তার আবেদন জানালেন মৎস্য কর্মকর্তা। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই ৭৭ কেজির পাশাপাশি তাদেরকে যদি আর্থিক প্রণোদনা দেওয়া হতো তাহলে হয়তো ওনারা আরো একটু স্বচ্ছন্দে চলতে পারতেন। নিষেধাজ্ঞার সময়টাতে পরিবার পরিজন নিয়ে স্বস্তিতে থাকতে নগদ অর্থ সহায়তা চেয়েছেন জেলেরা। এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে জাল নোট চক্র যাতে সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম এবং বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন নতুন সড়ক পরিদর্শন করেন প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে জালনোট প্রতিরোধে হাটগুলোতে থাকবে বিশেষ শনাক্তকরণ মেশিন, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে। প্রত্যেকটা গরুর হাটে নকল মুদ্রা ডিটেকশনের জন্য মেশিন থাকবে, পাশাপাশি আমাদের ডিবি সহ গোয়েন্দা সংস্থা থাকবে যে নকল মুদ্রা কারা ধরতেছে, কী করে করতেছে, নকল মুদ্রার উৎস সেগুলো আগে থেকেই বন্ধ করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও রেল লাইনের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানের বাইরে হাট বসানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। গাবতলী এলাকায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পশু ক্রয় বিক্রয় নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে একটি বড় ধরনের যানজট তৈরি হয় এবং এই যানজটের ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষ যারা পরিবহনে যাতায়াত করে তাদের দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করতে হয়। ফলে গাড়ির শিডিউল, কোচের শিডিউল সহ সব জায়গায় একটা বিঘ্ন তৈরি হয়। আমরা ডিএমপির কিছু পরামর্শ সুপারিশ নিয়েছি, সিটি কর্পোরেশনের কিছু সুপারিশ নিয়েছি। সব সুপারিশ একত্রিত করে আমরা ইজাদদার, ডিএমপি এবং সিটি কর্পোরেশনকে আমরা কিছু নির্দেশনা আজকে দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। ঈদযাত্রা এবং পশুর হাট দুটোই নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য রিলায়েন্স ডিজনির যৌথ $2 কোটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা। ফলে ভারতের দর্শকরা বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার চাওয়া অর্থের তুলনায় এই প্রস্তাব অনেক কম হওয়ায় আলোচনা অচল অবস্থায় রয়েছে। একই সময়ে সনি গ্রুপ সম্প্রচার সত্ত্ব নিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি। অবশ্য শঙ্কা কেবল ভারতের দর্শকদের জন্যই
নয়। চীনের সম্প্রচার সত্ত্বেও এখনও চূড়ান্ত হয়নি। অথচ 2022 বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে মোট দর্শন ঘন্টার প্রায় অর্ধেকই এসেছিল চীন থেকে। ফিফার তথ্য অনুযায়ী যা ছিল 49.8%। ভারতের ক্ষেত্রে শুরুতে ফিফা 2026 ও 2030 বিশ্বকাপের জন্য প্রায় $10 কোটি চেয়েছিল। পরে তা কিছুটা কমানো হয়, তবে $2 কোটি প্রস্তাবে রাজি হয়নি তারা। 2022 বিশ্বকাপে ভারতের সম্প্রচার সত্ত্ব প্রায় $6 কোটি কিনেছিল রিলায়েন্সের তৎকালীন মিডিয়া ইউনিট। ফিফা জানিয়েছে চলতি বিশ্বকাপের জন্য বিশ্বের 175টির বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।